তো এখানে একটা কোশ্চেন আছে, দেখো CO প্লাস হাফ O2, সেখান থেকে CO2 গ্যাস, এই রিয়াকশনের জন্য KP অ্যান্ড KC এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। তো কেউ যদি পারো এখানে অ্যান্সার দিয়ে দাও, স্ক্রিন তোমাদের জন্য, কিংবা যদি খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পাঠাতে চাও সেটাও পাঠাতে পারো। এটা তোমাদেরকে করতে দিলাম। এটা করার আগে অবশ্যই আগে KP তার ইকুয়েশন বার করে নাও, KC তার ইকুয়েশন বার করে নাও, দুটোরই ইউনিটও বার করে নাও। করে নেওয়ার পর KP আর KCর মধ্যে রিলেশনটা চেষ্টা করো, দেখি কে কে করতে পারে এটা, তারপর আমি করে দেবো। বলো কাদের কাদের করে দিতে হবে, যদি করে দিতে হয় তাহলে সেটাই করে দিচ্ছি। দেখো যে কোনো রিয়াকশানের যদি এখান থেকে আমি KC বার করতে চাই, একবার দেখে নাও KC যদি বার করতে চাই সেটা কীভাবে বার করবো। তার আগে জেনে নাও রিয়াকশানটা দু রকমের রিয়াকশান, একটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশান। বলছি ভলিউম কি কনস্ট্যান্ট? হ্যাঁ, ভলিউম কনস্ট্যান্ট মানেটা কি, মানে যা আছে এই ইকুয়েশন আছে, হ্যাঁ এই একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের ভেতর থেকে তোমাকে বার করতে হবে, আলাদা করে কিছু বলেনি। ভলিউম মানে চেঞ্জ হচ্ছে না তো? না। আচ্ছা ঠিক আছে। একটা ফর্মুলা আছে যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম, সেটা হচ্ছে KP ইজ ইকুয়াল টু KC RT হোল টু দি পাওয়ার ডেল্টা NG। এটা আমাদের ইকুয়েশনে করেছি আমরা। তো এখানে ডেল্টা NGটা তোমাদের ক্যালকুলেট করতে হবে। হোয়াট ইজ ডেল্টা NG? ডেল্টা NG মানে প্রোডাক্টের মোল নাম্বার মাইনাস রিয়াক্ট্যান্টের মোল নাম্বার। প্রোডাক্টের মোল নাম্বার কত, কেউ অ্যান্সার করো। এখানে টোটাল প্রোডাক্ট কত মোল প্রোডাক্ট প্রডিউসড হয়েছে? 1 মোল, তাহলে প্রোডাক্টের মোল নাম্বার এত। আর রিয়াক্ট্যান্টের মোল নাম্বার, এটাও গ্যাসে ছিল, রিয়াক্ট্যান্টের মোল নাম্বার 1 প্লাস হাফ, তো 1.5 মোল। তো এটার অ্যান্সার আসছে 0.5 মাইনাসে। তো এটাই ডেল্টা এন এর জায়গায় বসিয়ে দিলেই তোমার এটাই হয়ে গেল রিলেশন বিটুইন KP অ্যান্ড KC। এরকমভাবে করতে হয়। তো এটা বুঝেই যাচ্ছ কী হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে KP ইজ ইকুয়াল টু, খুব সহজ, এটা 1 মার্কের জন্য দেবে বোর্ডের, ইকুয়াল টু মাইনাস হাফ, 0.5 মানে মাইনাস হাফ। তো এখানে বলো কোনটা বড়, KP বড় হলো না KC বড় হলো? উইচ ওয়ান ইজ গ্রেটার, KP অর KC? KP is equal to KC divided by RT to the power half, তাই তো? তাহলে KP greater than KC or not, or KC greater than KP? আর এর যে ভ্যালু হয় সেটা হয় 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর যে টেম্পারেচার হয় সেটা যদি ন্যাচারালি 25 ডিগ্রি, কিছু টেম্পারেচার কিছুই বলে, ন্যাচারালি ধরে নিই 25 ডিগ্রি মানে 298 কেলভিন। তাহলে RTকে যদি মাল্টিপ্লাই করো অবভিয়াসলি এটার ভ্যালু 1-এর থেকে বেশি হবে। ঠিক আছে, তো অনেকটাই বেশি, দেখতেই পাচ্ছ মিনিমাম 300 দিকে হচ্ছে, অনেকটাই বেশি হবে। তো KC থেকে ওটা ডিভাইড হয়ে যাচ্ছে, তো KP লেস দ্যান KC হলো, তাই না? তাই তো, KP লেস দ্যান KC ফর দিস ইকুয়েশন। এরকমভাবে বাকি আরও একটা করতে দিচ্ছি, এটা করো তাহলে বুঝবো যে হ্যাঁ শিখেছো। ধরো এই একটা ইকুয়েশন আছে FE, এরকম দেওয়া আছে H2O লিকুইড থেকে H2O গ্যাস,
হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, এই ইকুয়েশনের জন্য হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, এটা করো। এটা করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাও, আমি দেখে দিচ্ছি। আগেরটার মতো করে যেরকমভাবে আগেরটা করলাম ঠিক তেমনভাবে এটা করবে। যাদের এটা হয়ে যাবে তাদের জন্য আরেকটা বলছি, এটা করবে তারা। টু NH3 গ্যাস, সেখান থেকে N2 গ্যাস, 3H2 গ্যাস। নাম্বার 2 এটা ছিল নাম্বার 1 তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক। আর নাম্বার 3 CaCO3 whole 2 the solid, এখান থেকে CaCO3 solid, CO2 gas, H2O gas. Number 4 এই কটাই করো। ওটা কেপি ইকুয়াল টু কেসি এসছে আগেরটা, তাই তো? মানে যেটা নাম্বার 1 ছিল, তাই তো? শিওর তুমি দেখো তো, আর একটু আর বাকিগুলো করো। FES আচ্ছা তাই তো হওয়ার কথা। ডেল্টা এনজি তো 0, ডেল্টা এনজি 0, আর ইউ শিওর? ডেল্টা এনজি 0, এনজি, জি ফর গ্যাস। প্রোডাক্টে কত মোল গ্যাস আছে, রিঅ্যাক্টেন্ট, হ্যাঁ প্রোডাক্টে কত মোল গ্যাস আছে আর রিঅ্যাক্টেন্টে কত মোল গ্যাস আছে। বাট H2 তো লিকুইড আছে ওখানে। হ্যাঁ, তো প্রোডাক্টেরটা তো গ্যাসে আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডে যে প্রোডাক্ট সেটা 1 মোল, আর লেফট হ্যান্ড সাইডে যে রিঅ্যাক্ট্যান্ট সেটা গ্যাসের রেসপেক্টে দেখলে কত মোল? 0 মোল। 0 মোল লিকুইড লেখা আছে, তার মানে গ্যাস 0, তার মানে ওখানে 0 হয়ে গেল এখানটায় না। তো এই ইকুয়েশনের জন্য ডেল্টা এন জি দ্যাট ইজ NP মাইনাস NR, প্রোডাক্টে 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস, আর রিঅ্যাক্ট্যান্টে গ্যাস নেই, 0 মোল। তাহলে ডেল্টা এনজি মানে 1 আসছে। তাহলে আমি এই ইকুয়েশনে বসাবো কেপি কেসি RT টু দি পাওয়ার ডেল্টা এনজি, ঠিক আছে? তাহলে বলো কি হচ্ছে, এবার বলো। সলিড আর লিকুইড বাদ হয়ে যাবে যখনই এরকম ধরনের কিছু হেটেরোজিনিয়াস সিস্টেম থাকবে, সলিড আর লিকুইড বাদ হয়ে যাবে, অনলি গ্যাস নিয়ে কাজ হবে, ঠিক আছে? তাই জন্যই কথাটা লেখা ডেল্টা এন সাফিক্সে জি, ঠিক আছে? ওই জায়গাটা বুঝিয়ে দেবেন যেখানে আরটি তে কি হবে। আরটি জাস্ট আরটি লিখবে, আরটিতে আরটি লিখবে, ভ্যালু বসাতে হবে না। আচ্ছা তাহলে ওটা বুঝবো কি করে কোনটা গ্রেটার কোনটা লেসার? আরটির ভ্যালু 1 এর থেকে অনেক বেশি। এবার আরটি যদি কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই করে দাও তাহলে কেপি গ্রেটার দেন কেসি হলো, যদি RT টু দি পাওয়ার সামথিং থাকে, তাই তো? আর যদি ওটা RTটা যদি নিচে চলে আসে তাহলে কেপি লেস দেন কেসি হলো। RT দেখবে ডিনোমিনেটরে আছে না নিউমারেটরে আছে, RT ওপরে আছে না নিচে আছে। যদি RT ওপরে থাকে তাহলে কেপি গ্রেটার দেন কেসি, যেহেতু RTর ভ্যালু অনেক বেশি, ঠিক আছে? RT ওপরে থাকলে কেপি গ্রেটার দেন কেসি অ্যান্ড ভাইস ভার্সা, দুটো বললাম না, তাহলে গুলিয়ে যাবে। আচ্ছা বাকিগুলো করো 2, 3, 4 বুঝে নেবে। যেগুলো হেটেরোজিনিয়াস সিস্টেম সেখান থেকে সলিড অ্যান্ড লিকুইডটা বাদ হয়ে যাবে, ওটা নিয়ে আমরা কথা বলবো না।
সেকেন্ডটাতেও কেপি গ্রেটার দেন কেসি, ভেরি গুড। আর ইকুয়েশনটা হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি স্কোয়ার। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তারপরটাও সেম। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা, মানে আর টি টু দি পাওয়ার 2, তাই তো? হুম, ভেরি গুড। বাকিরা কেউ অ্যান্সার দাও। সৌহার্দ অ্যান্সার দিয়েছে দুটো। স্যার ফোর্থেরটা কেপি লেস দেন কেসি। ফোর্থেরটা হ্যাঁ, কেপি লেস দেন কেসি। দেখছি, দাঁড়াও। না না, ওটা সলিড আছে, না সলিড আছে, কেপি সলিড। কেপি ইকুয়ালস টু কেসি ওটা। একদম ঠিক, কেপি ইকুয়ালস টু কেসি। মোটামুটি এটাই টপিকটা হলো। হ্যাঁ, তোমরা যদি কিছু নেওয়ার থাকে এখান থেকে স্ক্রিনশট তুলে রেখে দাও। যারা যারা করতে পারলে না বাড়িতে একবার ট্রাই করো, না হলে আমরা আছি, বাকি বন্ধুরাও আছে, গ্রুপে পোস্ট করবে, ওর অ্যান্সার দিয়ে দেবে। ধরো একটা রিয়াকশন দিল N2 প্লাস 3H2, N2 প্লাস 3H2, সেখান থেকে 2NH3। সবাই গ্যাসিয়াস স্টেটে আছে, আমি আলাদা করে বললাম না, সবাই গ্যাসিয়াস স্টেটে আছে। এবার ইনিশিয়াল কনসেন্ট্রেশনগুলো দিয়ে দিল। ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে যখন T ইজ ইকুয়াল টু 0, সে ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে দিল 1 মোল 3 মোল, 1 মোল 3 মোল। কনসেন্ট্রেশন ঠিক না, মোল নাম্বারগুলো দিল এখানে। তখন 0, কেন কিছু প্রডিউসড হয়নি, টাইম 0, সবে স্টার্ট করেছে রিয়াকশনটা। এবার সময়ের সাথে সাথে এটা ইকুইলিব্রিয়ামে স্টেটে এসে পৌঁছেছে। দাদা বলছি, আমিও না একটু সেন্ড করেছি, একটু দেখে বলবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু পরে বলছি, জাস্ট এটা স্ক্রিনটা জাস্ট রেকর্ড করছি তোমাদের এই ক্লাসটা, তারপরে আমি আবার চেক করে দিচ্ছি, ঠিক আছে? তো টি ইজ ইকুয়াল টু টি ইকিউ যদি হয়, তাহলে ওদের কনসেন্ট্রেশন বলে দিচ্ছে, শুধু এইচআই এর কনসেন্ট্রেশন, সরি NH3 কনসেন্ট্রেশন বলে দিচ্ছে 0.4 মোল, NH3 কনসেন্ট্রেশন বলে দিচ্ছে 0.4। এগুলো সব মোলে আছে, মোল পার লিটারই ধর। ইকিউ T is equal to TEQ, it means at equilibrium time, ঠিক আছে? আচ্ছা। তাহলে নিশ্চয়ই NH3 ইনক্রিজ করার সাথে সাথে H2 ডিক্রিজ করবে এবং N2 ডিক্রিজ করবে। তাহলে এই মোমেন্টে ইকুইলিব্রিয়াম টাইমে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ N2 অ্যান্ড হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ H2, এই দুটো দেখো তো পারো কিনা, নাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান। হুম। স্যার নাইট্রোজেনের হচ্ছে 0.2, আচ্ছা, হাইড্রোজেনটা বের করছি। ওকে। না সরি, 0.2 নয়, 1 মাইনাস 0.2 এক্স্যাক্টলি, নাইট্রোজেন। এক্স্যাক্টলি।
আর কেউ ট্রাই করেছো? না রে, আমি করে দিচ্ছি। সৌহার্দ্য মোটামুটি ঠিক লাইনেই আছে, ও করবে, অ্যান্সারগুলো কারেক্ট হবে আই থিঙ্ক। তো এটা দেখে নাও। আর হাইড্রোজেন 2.8। 2.8, ওকে, দেখে নিচ্ছি আমি। তাও অ্যামোনিয়ার কোএফিসিয়েন্ট আছে 2, তাহলে অ্যামোনিয়া যদি 2 মোল জেনারেট করে, নাইট্রোজেন 1 মোল ওখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আমি কারেক্ট? এটাই তো, সবাই একটু রেসপন্স করবে। অ্যামোনিয়া যদি 2 মোলস কমে, তাহলে নাইট্রোজেন এখান থেকে, অ্যামোনিয়া যদি 2 মোলস ইনক্রিজ করে, নাইট্রোজেন 1 মোল ডিক্রিজ করবে। রেশিওটা 1:2 আছে। এখন অ্যামোনিয়া 0.4 মোল ইনক্রিজ করে গেল অ্যামোনিয়া, তাহলে নাইট্রোজেন কত মোল ডিক্রিজ করা উচিত? এক্সেপ্ট সৌহার্দ্য ছাড়া কেউ বলো করেছে? ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম, যেটা তোমরা বাংলায় বলো, তো ঐকিক নিয়ম ইউনিটারি মেথড দিয়ে করলে কত আসে? 2 মোলসের জন্য 1 মোল, 0.4 এর জন্য তাহলে কত হবে? 2 মোলসের জন্য যদি 1 মোল হয়, 0.2। এক্স্যাক্টলি 0.2 মোল ডিক্রিজ করবে। তাহলে আগে ছিল 1 মোল, তার থেকে 0.2 ডিক্রিজ করলো। আমি খুব আস্তে আস্তে বলছি যাতে সবাই বুঝতে পারো। হলো, এইটুকু হলো। এবার যদি এটা 1 মোল ডিক্রিজ করে নাইট্রোজেন, তাহলে হাইড্রোজেনও ডিক্রিজ করে, বাট 3 মোলস, 3 টাইমস বেশি। তো এখানে যেহেতু নাইট্রোজেন 0.2 মোল ডিক্রিজ করেছে, তাহলে হাইড্রোজেন কত মোল ডিক্রিজ করবে? এক্সেপ্ট সৌহার্দ্য অ্যান্ড শতশ্রী, বাকি কেউ অ্যান্সার দাও। 0.6। 0.6, আগে ছিল 3, তার থেকে কমে গেল 0.6। ইট মিনস এটা আসছে, এটার জন্য আসছে 0.8, এটার জন্য আসছে 2.4, আর এটা তো ছিলই 0.4। তাহলে এই স্টেটে আমি খুব ইজিলি নাইট্রোজেন আর এর কনসেন্ট্রেশনগুলো পেয়ে গেলাম। 0.8 যদি কনসেন্ট্রেশন বলো তাহলে মোল পার লিটার, আর যদি বলে না অনলি মোল নাম্বার, তাহলে অনলি মোল লিখে দেবো। এটা 2.4 মোল পার লিটার। এখান থেকে একটা লেজুর কোশ্চেন থাকতে পারে, এক্সট্রা কোশ্চেন থাকতে পারে, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেসি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেসি? কেসি কি, তার ইকুয়েশন আমরা জানি, কনসেন্ট্রেশন অফ NH3, দুটো NH3 আছে, তাই এটা কোএফিসিয়েন্টটা পাওয়ার হয়ে গেল। নাইট্রোজেন, হাইড্রোজেন টু দি পাওয়ার 3। এখানে ডেটাগুলো, যে প্রত্যেকটা ডেটা তোমরা জানো, এটা এটা এবং এটা, প্রত্যেকটা ডেটা জানো। ডেটাগুলো জাস্ট এখানে পুট করো, পুট করার সাথে সাথে কেসি আসবে। শুধু কেসি বের করলে হবে না, ওর ইউনিটও বার করতে হবে। হোয়াট ইজ দ্য ইউনিট? মোল লিটার ইনভার্সটা কমন হয়ে যাওয়ার পর ওপরে ডেল্টা NG, কারণ প্রোডাক্টে কম মোলস আছে 2 মোলস, রিয়াক্টেন্টে টোটাল 4 মোলস আছে, তো ডেল্টা NGর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে। NP minus NR, it means 2 minus 4 is equal to -2। এই ডেটাটা এখানে বসিয়ে দেবে ডেল্টা N এর জায়গায়। তাহলে ওভারঅল আমার ইকুয়েশন রেডি, এবং এখান থেকে আমার ডেটাও চলে আসবে। আমি এখনই বলছি না, ক্যালকুলেশন করো, বাড়িতে করো, করে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করে দেবো। আচ্ছা, এর সাথে আর কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে গ্রাফ ড্র করতে দিতে পারে। কীরকম দেখে নাও। রাইট হ্যান্ড সাইডে টাইম যাচ্ছে এদিকে, লেফট হ্যান্ড সাইডে কনসেন্ট্রেশন, লেফট মানে ওয়াই অ্যাক্সিসে কনসেন্ট্রেশন, অ্যান্ড এক্স অ্যাক্সিসে টাইম। তো এখানে অনেক কিছুর কনসেন্ট্রেশন হবে, 3টে আইটেম আছে টোটাল। আমি তার আগে না একটু কনসেন্ট্রেশনগুলো করি। এটা কনসেন্ট্রেশন 0.5, এটা 1 ধরো, এটা 1.5, লিখে দিচ্ছি। 0.5, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, এতটা লাগবে না, 2, 2.5, 3, এটুকুই লাগবে, এর বেশি লাগবে না, কারণ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন হাইড্রোজেনেরই ছিল, সেটা হচ্ছে 3। তাহলে তার জন্য গ্রাফটা কি হবে? দেখো, হাইড্রোজেন ছিল ইনিশিয়ালি 3, দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন। এখান থেকে আলটিমেটলি চলে এলো 2.4-এ, তাই তো? 2.4 মানে এরকম একটা জায়গায় চলে এসছে। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করো, এটা সময়ের সাথে সাথে এরকমভাবে কমে এরকম চলে এসছে। ক্লিয়ার? আচ্ছা, নাইট্রোজেন কোথায় ছিল? নাইট্রোজেন 1-এ ছিল, চলে এসছে 0. এবার নাইট্রোজেনের জন্য আলাদা কালার নেওয়া যাক। নাইট্রোজেন ছিল 1, সেখান থেকে এসেছে 0.8-এ। ধরে নাও এইটুকু, এটা 0.1, 0.8, তো এখান থেকে আস্তে করে কমে এটা এরকম চলে এসছে। আর অ্যামোনিয়া ছিল 0-তে, ইনিশিয়ালি তো অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন কিছু হবে না, অ্যামোনিয়া ছিল 0-তে, সেখান থেকেও 0.4-এ এসছে এরকম জায়গায়। হ্যাঁ, এই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।
এরকম গ্রাফ ড্র করতে দিতে পারে। একদম কনসেপ্ট ক্লিয়ার আছে? এবার কেসির ভ্যালুটা দেখে নেবে একের থেকে বেশি না কম। আমার যা মনে হচ্ছে কেসির ভ্যালুটা একের থেকে কম হবে, কারণ ওপরে 0.4, মানে ওপরে 0.4 ইন্টু 0.4 ডিভাইডেড বাই এত কিছু দিয়ে 0.8, এবার 2.4 তিনবার আছে, 2.4 ইন্টু 2.4 ইন্টু 2.4, নিচে অনেক বেশি জিনিস আছে, কেসির ভ্যালু আছে। তো এটা যে কেসির ভ্যালু একের থেকে অবভিয়াসলি কম হবে, বা কেসির ভ্যালু একের থেকে কম মানে রিয়াকশানটা কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনে নেই, রিয়াকশানটা ব্যাকওয়ার্ড ডিরেক্টেড, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে এই অবস্থায় রিয়াকশানটা ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ডে যেতে চাইছে না। ঠিক আছে, তো রিয়াকশানটা ইজ নট স্পন্টানিয়াস, স্পন্টানিয়াস মানে স্বতঃস্ফূর্ত, নিজের থেকেই হবে না, এর মধ্যে ক্যাটালিস্ট ইউজ করতে হবে, এর মধ্যে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, টেম্পারেচার, প্রেশার, এই সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হবে, কিছু ক্যাটালিস্ট অ্যাপ্লাই করতে হবে, তাহলে গিয়ে সেটা ফরওয়ার্ড হবে। অ্যাট দিস কন্ডিশন, আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে বুঝে গেলাম, অ্যাট দিস কন্ডিশন কেসির ভ্যালু একের থেকে নিচে, তার মানে এটা নন স্পন্টানিয়াস, মানে অস্বতঃস্ফূর্ত। ইংলিশ টার্মটাই মাথায় রেখো, পরে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য সুবিধা হবে। নন স্পন্টেনিয়াস, কেসির ভ্যালু একের থেকে কম হলে নন স্পন্টেনিয়াস, একের থেকে যত বেশি হবে তত স্পন্টেনিয়াস। ইভেন এরকমও হয়েছে কেসির ভ্যালু, আমি বলছি জাস্ট ফর এক্সাম্পল, কেসির ভ্যালু এরকমও হয়েছে 10⁻37, বুঝতে পারছো? একের পর 37টা শূন্য, তার মানে কত বেশি সেটা স্পন্টেনিয়াস, দেওয়ার সাথে সাথেই, মেশানোর সাথে সাথেই রিয়াকশন হয়ে যায়। এরকমও কিছু রিয়াকশানস আছে। আবার এরকমও আছে যার কেসির ভ্যালু -10⁻, ধরো -10, এরকমও আছে, তার মানে নন স্পন্টেনিয়াস, একেবারেই নন স্পন্টেনিয়াস। যেরকম ওয়াটার, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, কদিন পরেই তোমরা এখান থেকে পড়বে। ওয়াটারকে যদি নর্মালি রেখে দাও, কিছু ওয়াটার ডিসোসিয়েট করে, H+ OH- ভেঙে যায়। এই যে ডিসোসিয়েশন হয় তার যে রেট কনস্ট্যান্ট, সেটা দেখা গেছে কেডাব্লিউর ভ্যালু এসছে 10⁻⁻14, মানে বুঝতে পারছো কত কম। তার মানে ওয়াটার নর্মালি ডিসোসিয়েট করে না H+ OH-এ, ওর মধ্যে যদি অ্যাসিড বা বেস দাও তাহলে ডিসোসিয়েট করে, কিংবা ইলেকট্রিসিটি যদি ওর ভেতর দিয়ে পাস করাও তাহলেই ও ডিসোসিয়েট করে আয়ন জেনারেট করবে, আদারওয়াইজ ওয়াটারকে রেখে দিলে ও আয়ন জেনারেট করে না। এটা কি থেকে বুঝলাম? এর কেডাব্লিউ ভ্যালু থেকে। ডাব্লু কেন লিখলাম? ওয়াটারের জন্য ডাব্লু লিখলাম, নাহলে কেসিও লিখতে পারো। আই থিঙ্ক ক্লিয়ার, ব্যাপারগুলো বুঝতে পারছো? কখন রিয়াকশন সামনে যাবে, কখন রিয়াকশন সামনে যাবে না, বোঝা গেল? এবার আরেকটা তোমাদেরকে করতে দিই। কোশ্চেনটা এরকম বলছে, একটা রিয়াকশনস দেওয়া আছে 2SO2 প্লাস O2, সব গ্যাসিয়াস স্টেটে আছে, আমি আর বললাম না। সেখান থেকে 2SO3 গ্যাসিয়াস স্টেটে আছে। এর কেপির ভ্যালুটা বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেপি? 3 × 10⁻24, কখন? অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেসি? দেখো তোমরা ট্রাই করো, একটু আগেই করলাম, তোমরা ট্রাই করো, না পারলে আমি আজ।
হয়ে যাওয়া উচিত, অনেকটা সময় আছে। হয়েছে। হয়ে গেছে ইউনিটটা। এরা প্রত্যেকে গ্যাসিয়াস স্টেটে আছে। বাকিরা অ্যান্সার দাও। শতশ্রী আছো, অনিশা আছো, সিদ্ধার্থ আছো, রাতুল সবে এসছে, ওকে বলছি না। 0.15 into 10 to the power 24 আমি ইয়েটা বের করছি ইউনিটটা। 0.15। অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, যাই হোক। আর বাকিরা কেউ অ্যান্সার দাও। আমি যারা জাস্ট এখন এলো, রাতুল যেরকম এখন এসে, আমি তাদের জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি, একটা ফর্মুলা আছে। কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি। তো এখানে ডেল্টা এনজির ভ্যালুটা কী হবে? ডেল্টা এনজির ভ্যালু হচ্ছে এখান থেকে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। প্রোডাক্ট 2 মোলস আছে, রিঅ্যাক্টেন্স কত মোল আছে? 2 + 1 3 মোলস আছে। তাহলে এটার ভ্যালু আসছে -1। কেসি বার করতে বলেছে, তো কেসিকেই নিয়েছি। কেসি আসছে কেপি ডিভাইডেড বাই আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, যার ভ্যালু -1। তাহলে এটা আলটিমেটলি ওপরেই উঠে গেল, কেপি ইন্টু আরটি। পরিষ্কার। আর এর ভ্যালু আমরা একটু আগে দেখে নিলাম। আর এর ভ্যালু আসছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর টি ওরা বলে দিচ্ছে 25, তো 25টা ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ বলো বলো বলো, 298 কেলভিন বলো। বলছি আরটিটা নিচে কি করে নেবে? কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এনজি। তো আমাকে কেপি দেওয়া আছে, তো কেসি করতে বলেছে, তাই নিচে করে দিলাম। ও আচ্ছা, তাহলে উল্টো করে হ্যাঁ ফেলেছি। উল্টো হয়ে গেছে। তাহলে কেপির ভ্যালুটা বসিয়ে দিই, 3 × 10 টু দি পাওয়ার 24। আর এর ভ্যালু 0.082। তোমাদের ক্যালকুলেটর আছে, খুব ভালো করে দাও, ঠিক করে অ্যান্সার চলে আসবে। কেসি ইউনিট। স্যার আমি পাঠিয়েছি, একটু দেখুন। হ্যাঁ দেখছি। ইউনিটে বলো না, তোমার অ্যান্সার কত এসছে বলো, আমি বলে দিচ্ছি। শতশ্রী তোমার অ্যান্সার কত এসছে বলো, আমি হোয়াটসঅ্যাপে 57 এর আশপাশ। একবার বলো, শুনতে পেলাম। 0.08 তো আর 298 কত 19 মতো হয়, 19 × 3 মানে 57 আশেপাশে ওরকম আসবে। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে করে নাও, নাহলে ঠিক আছে এই ক্যালকুলেশনটা করে পরে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিও। এইটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটাই হবে। কেপি ডিভাইডেড বাই আরটি হবে তো, শুধু আরটি টু দি পাওয়ার মাইনাস কত? আরটি টু দি পাওয়ার ডেল এনজি, ডেল এনজি। আমি ডেল এনজিটা না লিখে ডিরেক্ট ডেল এনজির ভ্যালু বসিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? একটা স্টেপ জাম্প করেছি। তুমি করো না জাম্প, এমনি আস্তে আস্তে করো, ঠিক আছে। এইরকম ধরনের নিউমেরিক্যালস আসে, খুব সহজ নিউমেরিক্যালস। 2 মার্কস দেবে এটা করতে গেলে, অনলি 2 মার্কস। এগুলো খুব আসে। তো আমি শিফট করে যাচ্ছি আমার নেক্সট একটা প্রবলেমে। ভ্যারাইটি প্রবলেম করলে আই থিঙ্ক ভালো হবে। এটা তোমরা পারবে, এখন যেটা দিচ্ছি দেখো। আমি চেক করছি। সদস্য তুমি এমনি বলো অ্যান্সার কত এসছে সেটা বলো, আমি হোয়াটসঅ্যাপে যেতে চাইছি না, কারণ রেকর্ডিং চলছে, একটু পরে গিয়ে দেখে নিচ্ছি। নেক্সট একটা কোশ্চেন পাওয়া গেছে, সেটা বলছে একটা ইকুয়েশন দিয়েছে 2HI। 2HI গ্যাসিয়াস স্টেটে আছে, সেটা থেকে ও ডিসোসিয়েট করে H2 গ্যাস অ্যান্ড I2 গ্যাস জেনারেট করেছে। এই অবস্থায় 2 মোলস HI-কেই আমরা ফার্স্টে হিট করেছিলাম, মানে ইকুয়েশনের রেসপেক্টে যদি করি 2 মোলস HI-কে আমরা ফার্স্টে হিট করেছিলাম। তখন ইনিশিয়ালি 0 0 ছিল। তাই আমরা বলেও দিচ্ছি এরকম যে at equilibrium HI was found to be 22% dissociated। ভালো করে বোঝো, ইকুইলিব্রিয়াম পয়েন্টে যখন পৌঁছেছে অ্যাট ইকুইলিব্রিয়াম, HI ভেঙেছে কতটা? বলছে HI ভেঙেছে 22%। 22% of HI was found to be dissociated, was found to be dissociated। বাংলায় বললে এত পার্সেন্টকে ভাঙতে দেখা গেল।
ইকুইলিব্রিয়ামে HI কে ভাঙতে দেখা হলো, তাহলে সেই অনুযায়ী H2 আর I2 কতটা আছে সেটা তো অবশ্যই বের করব। তার সাথে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে KC সেটা বার করব। টোটাল যে পাত্রটা নেওয়া হয়েছে সেই পাত্রের ভলিউম কিছু মেনশন করা নেই, তোমাদেরকে বুদ্ধি করে অ্যান্সার দিতে হবে। ভলিউম দেওয়া নেই, তবুও কনসেন্ট্রেশন তো নিশ্চয়ই বার করতেই হবে, নাহলে কেসি বার করতে পারবো না। তো একটু ট্রাই করো, নাহলে আমি আছি, ট্রাই করো। হ্যালো, হ্যাঁ বলো, শোর তো। বলছি কনসেন্ট্রেশন গুলো বেরিয়ে গেছে। কনসেন্ট্রেশনগুলো দেখি, বলো, বসাই আমি। HI হচ্ছে মানে 2 মোলের 22% মাইনাস যাবে। এক্স্যাক্টলি 2 থেকে মাইনাস যাবে 2 মোলে 22%, এইটা তাহলে এতটা আমার HI পড়ে থাকবে। আর H2 কতটা তাহলে আসবে? H2 হচ্ছে ওই 22% এর হাফ। মানে এইটা যদি এটা 2 মোলস ডিক্রিজ করে, এটা 1 মোল সরি এইখান থেকে এটা যদি 2 মোলস ডিক্রিজ করে তাহলে এটা 1 মোল ইনক্রিজ করে, তাই তো? তাহলে এটা ডিক্রিজ করছে কতটা? 44/100, তাই তো? হ্যাঁ, তার মানে কত হয়? 22/100, তাহলে এখান থেকে প্রডিউসড হবে, তাহলে এটাও প্রডিউসড হবে 22/100। 100। হ্যাঁ, এবার আমরা এগুলো শুধু মোল নাম্বার ছিল, মোল নাম্বার অ্যাট ইকুইলিব্রিয়াম, টি ইকুইতে মোল নাম্বার ছিল, এ মোল নাম্বার, এটাও মোল নাম্বার ছিল অ্যাট টি যখন স্টার্ট হয়নি, T0। এখন এখান থেকে কনসেন্ট্রেশন বার করবো, কনসেন্ট্রেশন মানে কি? মোল পার লিটার। তো ভলিউম তো কিছু বলেনি, তো সবাইকে আমরা কনসেন্ট্রেশনের রেসপেক্টে ভি দিয়ে ডিভাইড করে দিই নর্মালি। এটা ডিভাইডেড বাই ভি, যদি কনসেন্ট্রেশন করে এটাও ডিভাইডেড বাই ভি, এটাও ডিভাইডেড বাই ভি, বারবার লিখছি না। তাহলে এটা করে আমরা কেসি বসিয়ে দেবো, ভিগুলো কেটেই যাবে, কেন H2 আছে ওয়ান ধরে নিলেই তো হয়। না, বলেনি যেহেতু ধরা উচিত না, 1 লিটার তো বলেনি মানে করার জন্য। হ্যাঁ, আমার দেখো সবসময় এটা হবে না। এই ইকুয়েশনেই আমি ভলিউম বলিনি, তবুও কাজ হয়ে গেল, কারণ প্রোডাক্ট 2 মোল তৈরি হয়েছে, রিয়াক্টেন্টও 2 মোলই ডিসঅ্যাপিয়ার করেছে। যাই হোক, রিয়াক্টেন্ট 2 মোল আছে, প্রোডাক্টও 2 মোলস আছে, তাই ভলিউমগুলো কেটে যাবে, ভিগুলো কেটে যাবে। বাট অন্য ইকুয়েশনে কিন্তু ভলিউম না বললে আমরা কনসেন্ট্রেশন বেরই করতে পারবো না। এই ইকুয়েশনটা লাকিলি যে আমরা করে ফেলতে পারলাম। তো এটা ইকুয়েশনটা করে নেবে বাড়িতে, করে বলো যে কত এসছে। তো এখানে আর টাইম ওয়েস্ট করলাম না, আমরা নতুন একটা প্রবলেমে চলে যাচ্ছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট। রিয়াকশন কোশেন্ট এটা আগে ভালো করে বলি, এটার জন্য 1 মার্ক একটা কোশ্চেন থাকে, যেটাকে আমরা কিউসি দিয়ে রিপ্রেজেন্ট করি। কেসি কিন্তু আলাদা জিনিস, কেসি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা হচ্ছে কেসি। রিয়াকশন কোশেন্ট পুরো আলাদা জিনিস, সেটা হচ্ছে কিউসি। আচ্ছা, যে কোনো একটা রিয়াকশন নেওয়া যাক। ধরো এ
প্লাস বি, সেখান থেকে আমার কাছে আসছে সি। সিম্পল রিয়াকশন, যেখানে এ এর কনসেন্ট্রেশন ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1, বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন 3 আর সি 0 ছিল। কনসেন্ট্রেশন না, জাস্ট মোল নাম্বার। সময়ের সাথে সাথে এটা টি ইজ ইকুয়াল টু 0-তে, টি ইজ ইকুয়াল টু T1 নিলাম, এইভাবে টি ইজ ইকুয়াল টু T2 নিতে পারি। তো T1 এ দেখা গেল এটার কনসেন্ট্রেশন চলে এসছে 0.2 বা মোল নাম্বার এসছে 0.2, তাহলে এটাও কমবে 3 মাইনাস 0.2, 1:1 রেশিওতে আছে, এটাও কমবে তাই 1 মাইনাস 0.2। এইভাবে T2-তেও ধরো একটা কনসেন্ট্রেশন আছে, এইভাবে করতে করতে একটা সময় গিয়ে পৌঁছালো যেখানে টি ইকিউতে চলে এসেছি আমরা। টি ইকিউতে দেখা গেল এর কনসেন্ট্রেশন আছে 0.4, এটা আছে 0.3 মাইনাস 0.4, এটা টি ইকিউতে, আর এটা আছে 1 মাইনাস 0.4। তাহলে এবার আমরা দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে কেসি বার করতে পারি। কেসি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সি অ্যাট ইকুইলিব্রিয়াম টাইম, কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, এগেইন কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম। আর আমরা বার করতে পারি কিউসি। কিউসিটা কি? কনসেন্ট্রেশন অফ সি অ্যাট এনি টাইম, কনসেন্ট্রেশন অফ এ অ্যাট এনি টাইম, কনসেন্ট্রেশন অফ বি অ্যাট এনি টাইম। তাহলে কি কেসি আর কিউসির মধ্যে খুব ছোট্ট একটা ডিফারেন্স আছে। কেসিটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর যে রেশিওগুলো হচ্ছে সেগুলো প্রোডাক্ট আর রিয়াক্টেন্টের, আর কিউসিটা হচ্ছে অ্যাট এনি টাইম। তো আমি T1 টাইমে কিউসি নিতে পারি, আলাদা আসবে, T2 টাইমে নিতে পারি, T3 টাইমে নিতে পারি হাইপোথেটিক্যালি, তো এগুলো আলাদা আলাদা ভ্যালু আসবে। তো কিউসিটাকে আমরা বলছি ভেরিয়েবল, এটা সবসময় চেঞ্জ হবে, এটা কোনো কনস্ট্যান্ট না। কেসিটাকে তো বলেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে বোঝাই যাচ্ছে ওটা কনস্ট্যান্ট, এবং একটা পার্টিকুলার টেম্পারেচার এটা সবসময় কনস্ট্যান্টই থাকে। আজকে আমি যা এবিসি এর মধ্যে রিয়াকশন করব, 10 বছর পরও এবিসি এর মধ্যে যদি একই টেম্পারেচারে রিয়াকশন করি, তো কেসির ভ্যালু ফিক্সড আসবে, কিউসির ভ্যালু কিন্তু ফিক্সড আসবে না। তো এখন এই রিয়াকশন থেকে আমি বুঝে নিই যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেসি। কেসি আসছে এখান থেকে 0.4 ডিভাইডেড বাই এখান থেকে আসছে 0.6, আর এখান থেকে আসছে 2.6। এটা তোমরা ক্যালকুলেট করবে, দেখবে কত আসে। আর কিউসির যে ভ্যালু আসছে সেটা T1 টাইমেই ধরছি, এই টাইমটাই নিচ্ছি, 0.2, 0.8 অ্যান্ড 2.8। দেখবে এই যে কিউসির ভ্যালু এটা অনেক কম কেসির থেকে, তার মানে কেসি ইজ গ্রেটার দ্যান কিউসি। যে কোনো রিয়াকশন ততক্ষণ চলতে থাকবে ইকুইলিব্রিয়াম যতক্ষণ না অ্যাটেইন করবে। তাহলে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যে কোনো রিয়াকশনের ফাইনাল ডেস্টিনেশন, ওখানে আমাকে পৌঁছাতেই হবে। তাহলে এখানে বোঝো T1 টাইমে বা T2 টাইমে, যে কোনো টাইমে রিয়াকশন কোথায় পৌঁছাতে চাইছে? কেসিতে, মানে কেসির যে ভ্যালু সেটা অ্যাটেইন করতে চাইছে। এখন T1 টাইমে ওর যে ভ্যালু এসছে কিউসি, সেটা কত? কেসির থেকে কম না বেশি? যে কিউসির ভ্যালুটা এলো সেটা কেসির থেকে কম না বেশি? কম। তাহলে ওকে তো কেসিতে পৌঁছাতে হবে, তাহলে কিউসির ভ্যালু বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। বাড়াতে তখনই পারবো যখন আমি প্রোডাক্ট বেশি করে তৈরি করব আর রিঅ্যাকটেন্ট কমাবো, তাই তো? তার মানে at t is equal to T1 টাইম রিয়াকশন কোন ডিরেকশনে যাবে? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড। এখনই দেখলে কিউসির ভ্যালু বাড়াতে হবে, নাহলে কেসিতে পৌঁছাতে পারবো না। আমার ডেস্টিনেশন কেসি, ওখানে আমাকে পৌঁছাতে হবে। তার মানে সি এর ভ্যালু বাড়াতে হবে, সি এর ভ্যালু বাড়াতে হবে মানে প্রোডাক্ট বাড়াতে হবে, রিয়াক্টেন্ট কমাতে হবে। তার মানে রিয়াকশন কোন দিকে যাবে? প্রোডাক্টের দিকে যাবে। তার মানে ফরওয়ার্ড ডিরেকশন হয়ে যাবে না রিয়াকশনটা? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো তো? তার মানে এরকম কোশ্চেন করবে, হ্যাঁ বলছি, এরকম কোশ্চেন করবে এই সময় T is equal to T1 টাইমে ডেটা দিয়ে বলবে এই সময় রিয়াকশন কোন দিকে অভিমুখ করে রয়েছে।
সম্মুখবর্তী নাকি পশ্চাৎবর্তী, ফরওয়ার্ড ডিরেক্টেড নাকি ব্যাকওয়ার্ড ডিরেক্টেড? বলো সতর্ষী। স্যার আরেকবার একটু বলবেন? নিশ্চয়ই। টি ইকিউতে যেই কনসেন্ট্রেশনগুলো আছে না, এই কনসেন্ট্রেশনে একবার পৌঁছে যাওয়ার পর রিয়াকশান চলতে থাকে, বাট এইখানে এদের কনসেন্ট্রেশন আর চেঞ্জ হয় না, মানে এখানে এসে ওরা স্টেবল হয়ে গেছে, ব্যালেন্সড হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে সবাই আসতে চায়, সব রিয়াকশান এই জায়গায় আসতে চায়। এবার এই জায়গায় আসার পর যে ভ্যালুটা দাঁড়ায় তাকে আমরা বলি কেসি। এই যে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের ভ্যালু বসিয়ে রেশিও করে যেটা দাঁড়ায় সেটাকে আমরা বলি কেসি। এটা ফিক্সড। কিন্তু এই কেসিতে তো সঙ্গে সঙ্গে পৌঁছাবে না, অনেক টাইম পরে গিয়ে কেসিতে পৌঁছাবে। তার আগে অনেকগুলো ইন্টারভেল আছে। ধরো তুমি এখান থেকে বারাসাত থেকে তুমি শিয়ালদা যাচ্ছ, বারাসাত থেকে শিয়ালদা তুমি ডাইরেক্ট পৌঁছাবে না, তার মাঝে অনেকগুলো স্টেশন থাকবে, হৃদয়পুর থাকবে, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিরাটি, এভাবে পরপর যেতে যেতে শিয়ালদায় গিয়ে একবার পৌঁছাবে। তো যে কোনো স্টেশনে ধরো তুমি এখন তোমাকে পৌঁছাতে হবে শিয়ালদায়, ধরো সাপোজ এখানে তোমাকে পৌঁছাতে হবে, তো তুমি আছো এখন ধরো মধ্যমগ্রামে, তাহলে তুমি এখন কোন দিকে যাবে, ফরওয়ার্ড যাবে না ব্যাকওয়ার্ড যাবে? ফরওয়ার্ড যাবে। তার মানে এখানেও তাই হয়েছে, এখানে যে কিউসির ভ্যালুটা এসেছিল সেটা কম এসেছিল কেসির থেকে, তাহলে আমার এখনও কমপ্লিট হয়নি কাজ, আমাকে এখনও সামনের দিকে টানছে, তার মানে আমি ফরওয়ার্ড ডিরেক্টেড হবো। আর একটু ভালো করে বলে দিই, সবাই এখানে কলোনি মোড় থেকে ডাকবাংলোর রাস্তাটা চেনো? কলোনি মোড় টু ডাকবাংলো, বারাসাতে আছো, চেনো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ওয়ান ওয়ে। হ্যাঁ হ্যাঁ, কলোনি মোড় এখানে, হ্যাঁ, আর এটা হচ্ছে ডাকবাংলো, ভালো করে বোঝো। মাঝখানে আমাদের বাড়ি, 11 নম্বর রেলগেট, যখন তোমরা আসবে এখানে রেলগেট আছে, ঠিক আছে? এবার কেউ ধরো কারো বাড়ি এখানে গান্ধী স্কুল, এখানে গান্ধী স্কুলে কারো বাড়ি আছে, ঠিক আছে? তার থেকে আরেকটু এগিয়ে যেতে পারো, এখানে তারকেশ্বর মিষ্টান্ন ভান্ডার, এইগুলো সব বলে দিচ্ছি আমি, জাস্ট স্টেশন। কারোর ধরো বাসে করে সে আসছে, আমি একটু এদিক ওদিক হয়ে গেল, যাই হোক, ঠিক আছে, এটা কলোনি মোড় নিয়ে নিচ্ছি, এটা ডাকবাংলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা ডাকবাংলো, সুবিধা হবে বুঝতে। কেউ ধরো বাসে করে ডাকবাংলো থেকে কলোনি মোড় আসছে, বাসে করে ডাকবাংলো কলোনি মোড়ে আসছে, এবং তাকে নামতে হবে তারকেশ্বর মিষ্টান্ন ভান্ডারে। ওখানে কিন্তু বাস দাঁড়ায় না, বাস কোথায় দাঁড়াবে, একেবারে ডাইরেক্ট গিয়ে কলোনি মোড়ে দাঁড়াবে। তাহলে এই যে তারকেশ্বর মিষ্টান্ন ভান্ডার, এখানে আমাকে পৌঁছাতে হবে, এইটাকে আমি বলছি কেসি, এখানে আমাকে পৌঁছাতেই হবে। আর বাস তোমাকে যেখানেই দাঁড় করাক না কেন সেটা হচ্ছে কিউসি, ভালো করে বোঝো। বাস তোমাকে কলোনি মোড়ে দাঁড় করিয়েছে, তুমি হচ্ছে কিউসিতে আছো, তাহলে তুমি এখন কি ফরওয়ার্ড ডিরেক্টেড যাবে না ব্যাকওয়ার্ড আসবে, বাড়িতে তোমাকে আসতে হবে? ব্যাকওয়ার্ড যাবে। তাহলে কি বুঝলে, যদি কিউসি গ্রেটার হয়ে যায় কেসির থেকে, ভালো করে বোঝো, এখানে তাই হলো, কিউসি গ্রেটার হয়ে গেল কেসির থেকে, তাহলে রিয়াকশান কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেক্টেড, এটা এমসিকিউ আসবে। কেসিতে আমাকে পৌঁছাতেই হবে, কিউসি বেশি হয়ে গেছে মানে ব্যাকে আসো। এবার ধরো কোনো কারণে দেখবে এখানে একটা স্টপেজ দেয়, জাগৃতির এখানে একটা স্টপেজ দেয়, ধরো জাগৃতিতে গাড়িটা কোনো কারণে দাঁড়িয়ে গেল, 11 নম্বর রেলগেট পার করে ফায়ার ব্রিগেডে গাড়িটা দাঁড়িয়ে গেল, তাহলে এখন আমার কিউসি হলো গিয়ে ফায়ার ব্রিগেড, গাড়িটা যাচ্ছে না আর, বা যেতে সময় লাগবে, তুমি নেমে পড়লে, এবার তুমি তারকেশ্বর মিষ্টান্ন ভান্ডারে আসবে তোমার বাড়িতে, তাহলে এখানে কিউসিটা কেসির থেকে কম, তাই তো? এইটা কিউসিটা কেসির থেকে কম, তাহলে তুমি এখন বাড়িতে আসবে, তাহলে কি তুমি সামনে যাবে না ব্যাকে আসবে? তুমি ফায়ার ব্রিগেডে নেমে পড়েছো, কোথায় যাবে, সামনে না ব্যাকে? সামনে যাবে, তাহলে এটা ফরওয়ার্ড ডিরেক্টেড। তাহলে একটা জিনিসই মাথায় রাখবে, কিউসি যদি বেশি হয়ে যায় তাহলে ব্যাকে আসতে হবে, ভাইস ভার্সা, দুটো বলবো না, তাহলে আরও কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কিউসি কেসির মধ্যে কনসেপ্ট, ঠিক আছে? এখান থেকে 1 মার্কে কোশ্চেন থাকবে। রিয়াকশনটা এরকম বলছে, 2NO গ্যাস, সেখান থেকে আমি আসছি N2 গ্যাস, O2 গ্যাস। এই রিয়াকশনের কেপিটা বলে দিয়েছে, কেপি ইজ ইকুয়াল টু 100। ইউনিট নিয়ে ওরা কথা বলেন, এখানে ইউনিট লেস, ইউনিট দরকারও নেই, দুদিকে সেম মোলস আছে, ক্লোজ কন্টেনারে হচ্ছে। আরেকটা বলেছে এনোর যে ইনিশিয়াল প্রেশার, এটা তো মোল নাম্বার দিয়ে করবো না, গ্যাস ট্যাস আছে, তাহলে এই প্রেশার দিয়ে করবো, তাহলে এনোর ইনিশিয়াল প্রেশার বলে দিয়েছে 25 atm। তাহলে অবভিয়াসলি যখন এনও থাকবে ইনিশিয়ালি, তখন N2O2 কিছুই থাকবে না। এবার N2O2 আস্তে আস্তে করে তৈরি হবে, কি তৈরি হবে তোমরা করবে,
করার পরে ওদের বলছে ক্যালকুলেট দ্য পার্শিয়াল প্রেশার অফ প্রত্যেকটা কী বার করবো, প্রেশার অফ NO, প্রেশার অফ N2 অ্যান্ড প্রেশার অফ O2, এগুলো বার করব। কখন বার করব? টাইম যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে। সেটা কি করে পাবো? কেপির ভ্যালু থেকে পেয়ে যাবো। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে এদের প্রত্যেকের পার্শিয়াল প্রেশার কত হলো সেটা ক্যালকুলেট করতে দিয়েছে। এটা তোমরা একটু ট্রাই করো, না পারলে আমি করে দিই। হ্যাঁ, একটা গোটা রিয়াকশানে পুরোটাই NO আছে এবং NOর পার্শিয়াল প্রেশার দেওয়া আছে 25 ATM। তখন N2O2 কিছু তৈরি হয়নি, 0 0 আছে। এটা T=0 টাইমে। এবার T=TEQ-তে যখন পৌঁছেছো তখন এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, NO কমেছে, N2 বাড়বে, O2 বাড়বে। বেড়ে টেড়ে যাই হবে না কেন তার কেপির ভ্যালু বলে দিয়েছে 100। ঠিক আছে, তাহলে এদের প্রত্যেকের ডেটাগুলো কি, এটা কি, এটা কি এবং এটা কি, এটা জিজ্ঞেস করছো। আচ্ছা স্যার। এটা চেষ্টা করো, একটু টাইম দিলাম, বুদ্ধি করে করো, নাহলে তো আমি আছি। হ্যালো দাদা, হ্যাঁ বলো বলো। বলছি 7টায় ক্লাস শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 7টার আগে শেষ হয়ে যাবে। আমার 7টা থেকে একটা ক্লাস আছে, হ্যাঁ তো হ্যাঁ তাই হ্যাঁ, বললাম। আমি শেষ করে দিচ্ছি। তো আমি একটু হেল্প করছি তোমাদের, আই থিঙ্ক তোমাদের হেল্প দরকার আছে। ধরে নিচ্ছি আমি এক্স আমরা করি কনসোলেশনের জন্য মেনলি, পি দিয়েও করতে পারে অ্যাজ ইউ উইশ। ধরে নিচ্ছি যে প্রেশার এখানে পি হলো, সাপোজ এটা করলে 2p হয়ে যাবে, যাই হোক ঠিক আছে। ধরে নিচ্ছি আমি, দেখো 25 ATM প্রেশার ইনিশিয়ালি ছিল, তখন প্রেশার এদের কিছু ছিল না। এবার আমি ধরে নিচ্ছি এখান থেকে প্রেশার কমেছে, 25 মাইনাস পি হয়েছে। কথা হচ্ছে এটা যদি পি কমে যায় এটা কত করে ইনক্রিজ করবে কে বলতে পারবে? এনও যদি পি কমে যায় তাহলে N2 কত বাড়বে? p/2 এক্স্যাক্টলি, কারণ 2:1, 2 কমলে এটা 2 ইউনিট কমলে এটা 1 ইউনিট ইনক্রিজ করে, তাহলে এটাও p/2 হবে, এটাও p/2। তাহলে কেপির ভ্যালু কত আসবে? হ্যাঁ
আরেকবার কি রিপিট করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই। এনও যদি 2 ইউনিট কমে এন টু 1 ইউনিট ইনক্রিজ করে, ও টু 1 ইউনিট ইনক্রিজ করে, এটুকু বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে যদি এনও পি ইউনিট কমে যায় তাহলে এন টু পি বাই 2 ইউনিট ইনক্রিজ করবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সেটাই করেছি, আর কিছু না। তাহলে এখন কেপি কি লিখবো? কেপি লিখবো এন টুর পার্শিয়াল প্রেশার, ও টুর পার্শিয়াল প্রেশার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ এনও তার হোল স্কোয়ার। তাহলে এন টুর পার্শিয়াল প্রেশার তোমরা বসাও, কত এন টুর পার্শিয়াল প্রেশার বলো? পি বাই টু ডিভাইডেড বাই 25 মাইনাস পি তার হোল স্কোয়ার। এই কেপির ভ্যালু আবার দিয়ে দিয়েছে 100। এবার আর আমার কাজ নেই, এবার তোমাদের কাজ এখান থেকে পি ক্যালকুলেট করো। পি ক্যালকুলেট করে এখানে পুট করে দাও, এখানে পুট করে দাও, এখানে পুট করে দাও। তাহলে আমি ইকুইলিব্রিয়াম টাইমে এনও, এন টু অ্যান্ড ও টু এদের কনসেন্ট্রেশনগুলো পেয়ে যাব। বোঝাতে পারলাম? এইভাবে করতে হয়। হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট একটা প্রবলেমে যাওয়া যাক। রিয়াকশনটা বলছে PCl5 নিয়ে। PCl5 গ্যাস, সেখান থেকে আমরা বার করছি PCl3 গ্যাস এবং Cl2 সেটাও গ্যাস। এই অবস্থায় যে কেপি আছে সেই কেপির ভ্যালু বলে দেওয়া হয়েছে। কি বলেছে কেপির ভ্যালু? 1.8। স্যার আগেরটা কেমন উল্টোপাল্টা আনসার আসছে? হ্যাঁ সে আসুক, ক্যালকুলেটারে করে নেবে, উল্টো পাল্টা মানে যা হোক একটা ভ্যালু আসুক, আমি পরে চেক করে দেবো। হ্যাঁ, PCl5 থেকে PCl3 Cl2 তৈরি হচ্ছে, যার কেপির ভ্যালু দেওয়া আছে at 25 ডিগ্রি at 250 ডিগ্রি সেন্টিগ্রেড, 250 নট 25, 250 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি 50% অফ PCl5 ডিসোসিয়েট করে, 50% অফ PCl5 ইজ ডিসোসিয়েটেড, যদি এরকম কিছু হয়ে যায় ইকুইলিব্রিয়ামে, পুরো ঘটনাটা ইকুইলিব্রিয়ামে ঘটেছে, তাহলে হোয়াট শুড বি দ্য প্রেশার অফ দ্য রিয়াকশন সিস্টেম, মানে টোটাল প্রেশার কত হবে রিয়াকশন সিস্টেমের, টোটাল প্রেশারটা কত হবে? মানে তিনটে গ্যাসই যে প্রেসারটা ইন্ডিভিজুয়াল প্রেশার বার করে যোগ করে দেবে। তিনটে গ্যাসের ইন্ডিভিজুয়াল প্রেশার ইকুইলিব্রিয়ামে কত আসে সেটা বার করে যোগ করে দেবে। কেপিটা দিয়ে দিয়েছে 1.8, আর কিচ্ছু বলা হয়নি। 50% অফ PCl5 এটা ডিসোসিয়েট করে রয়েছে ইকুইলিব্রিয়ামে। ঠিক আছে, চলো বুদ্ধি করে করো, তারপর আমি করে দিচ্ছি যদি না হয়। ইনিশিয়ালটা বলেনি কিন্তু, ইনিশিয়ালটাও তোমাদের ধরে নিতে হবে। ইনিশিয়ালটা কিছু একটা ধরে নাও, 1 ধরে নিতে পারো, এ ধরে নিতে পারো, যেটা সুবিধা। জাস্ট ছোট্ট করে একটা হিন্ট দিচ্ছি, যারা যারা একটু ভয় পাচ্ছ তাদের জন্য। পুরোটা আমি একদমই করে দেবো না, আমি ছোট্ট করে হিন্ট দিচ্ছি। দেখো, 4 6 8 তো যেহেতু পার্শিয়াল প্রেশার নিয়ে কথা হয়, তো
আমি এগুলো সবাইকে না পি ধরে নিই। ওটা কি একটা ইকুইলিব্রিয়াম বের করতে হবে? হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে টোটাল প্রেশার কত সেটা বার করতে বলেছে। দেখো আমি পিসিএল ফাইভের মানে ইনিশিয়াল যে প্রেশার ছিল পিসিএল ফাইভের ইনিশিয়াল প্রেশার, সেটা ধরে নিচ্ছি টি ইজ ইকুয়াল টু 0-তে, ইনিশিয়াল যদিও লাগে না, ধরে নিচ্ছি পি, তখন এটা 0-0 ছিল। এবার টি ইজ ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়ামে আসছি, তখন বলেছে 50% পিসিএল ফাইভ ডিসোসিয়েট করে, তাহলে প্রেশার নিশ্চয়ই কমে যাবে, P/2 হয়ে যাবে। সবাই একমত তো? এই কথাটা বুঝতে পারছো? দেন পিসিএল ফাইভ যা কমবে পিসিএল থ্রি তো তাই বাড়বে। পিসিএল ফাইভ পি মাইনাস, 14.4 কি? হ্যাঁ আরেকবার বলো। 14.4 কি आंसर? দেখতে হবে একটু দাঁড়াও, একটু হোল্ড করো, দেখছি যে অ্যান্সারটা দিলে। নো, টোটাল প্রেশার তো তাই আসেনি, টোটাল প্রেশার তাই আসেনি। না, আলাদা কিছু আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখছি, দেখা যাক কী হয়। তো দেখো, তাহলে 50% অফ পিসিএল ফাইভ কিন্তু আমাদের ডিসোসিয়েট করেছে। তাহলে আমি টি ইজ ইকুয়াল টু 0 এই টাইমে যে টোটাল প্রেশার সেটা ধরে নিলাম পি। তখন এটা 0-0 ছিল। সময়ের সাথে সাথে পিসিএল ফাইভ আস্তে আস্তে কী করেছে, ডিক্রিজ করেছে। কতটা? 50%। তাহলে 50% যদি ডিক্রিজ করে যায় তাহলে এখন তার প্রেশার পিসিএল ফাইভের অর্ধেক প্রেশার রয়ে গেছে, পি মাইনাস P/2, আর এটাও আস্তে আস্তে করে বাড়ছে, P/2 আর P/2। তাহলে যে আমাদের কেপির ভ্যালু আসবে সেই কেপির ভ্যালুটা কত? কেপির ভ্যালুটা আমরা জানি প্রেশার অফ PCl3 আর প্রেশার অফ Cl2। তাহলে প্রেশার অফ PCl3 এখান থেকে পেয়ে যাচ্ছ P/2, এটাও পেয়ে যাচ্ছ P/2। তাহলে P/2 ইন্টু P/2 ডিভাইডেড বাই P মাইনাস P/2, মানে এগেইন P/2। তাহলে P/2 কেটে গেল। কেপির ভ্যালু দিয়ে দিয়েছে কত? 1.8। ঠিক আছে, আচ্ছা, ওটা P/4 হবে না? কোনটা গো? কোনটা বলো, হতে পারে ভুল, বলো কোনটা? এটা রিঅ্যাকট্যান্স, না প্রোডাক্টের ওখানটা। ওটা কেন Concentration। কেন 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 কারণ ডিস্ট্রিবিউট হয়ে যাবে না? না, ডিস্ট্রিবিউট হবে না। এটা যদি 1 মোল ডিক্রিজ করে, এটা 1 মোলই ইনক্রিজ করে, ডিস্ট্রিবিউট হবে না। সময়ের সাথে সাথে প্রেশার ইনক্রিজ করবে। কেন বলো তো? রিঅ্যাক্টেন্ট 1 মোল ছিল, প্রোডাক্ট 2 মোলস। তাহলে যত সেটা প্রোডাক্টের দিকে যাবে মোল নাম্বার ইনক্রিজ করবে, প্রেশারও ইনক্রিজ করবে। ঠিক আছে, ডিসোসিয়েশন হলে রিয়াকশন টাইমের সাথে সাথে ওভারঅল সিস্টেমের প্রেশার ইনক্রিজ করে, কারণ নাম্বার অফ মোলস বেড়ে যায়, তো ভলিউম ইনক্রিজ করে। এবার যদি ভলিউমে আমরা ফিক্সড রাখি, বলেছো ফিক্সড ভলিউমে করছো, তাহলে কিন্তু প্রেশারটা ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কেপির ভ্যালু এসছে 1.8, আর এখান থেকে P/2 কেটে গেল, তাহলে আমার কাছ থেকে চলে আসছে P/2, তার ভ্যালু এসছে 1.8। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 3.6। এই যে 3.6 ভ্যালুটা এলো পি এর, সেটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। সবাই একমত তো? ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল প্রেশার অফ PCl5, যেখানে শুধু PCl5ই ছিল, আর কিছু ছিল না, সেই সময়ের কিন্তু প্রেশার 3.6 নট 3.5, 3.6 ATM। বোঝা যাচ্ছে? এটুকু বোঝা যাচ্ছে তো? এবার বলছি অ্যাট ফাইনাল বা অ্যাট ইকুইলিব্রিয়াম, বলো এখন ইকুইলিব্রিয়ামের টোটাল প্রেশার কি আছে? থিওরিটিক্যালি টোটাল প্রেশার কত? অ্যাট ইকুইলিব্রিয়াম বলো। সরি, 1.8 into 3। আচ্ছা দেখো, আমি ওদের মতো করে দিচ্ছি, তুমি ঠিকই বলেছো। PCl5 P/2 আছে, PCl3 আছে এগেইন P/2, আবার Cl2 আছে P/2। তাহলে যতগুলো P/2 আছে সব যোগ করে দিলাম, 3টে P/2 যোগ করে দিলাম, আর P/2 এর ভ্যালু এসেছিল 1.8, তাই ও বলে দিল সিম্পল 3 × 1.8। এইভাবে এটা আসে 5.4। ক্লিয়ার ব্যাপারটা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ভালো তো জিনিসগুলো, ভালো ইন্টারেস্টিং আছে। হ্যাঁ এগুলো নিজেরা করবে। তোমরা হয়তো অত ভালো করে ভিডিওটা দেখো নি, তো ভিডিওটা দেখো। এই নিউমেরিক্যালস আজকে আপাতত এই কটা করালাম, দেখো পুরোটা পড়ো। লাস্টে দিলে প্রিন্সিপাল আমি পাঠিয়ে দিচ্ছি,
তাহলে এই ইকুইলিব্রিয়ামটা হয়ে যায় কেমিক্যালস। এবার আয়নিক ইকুইলিব্রিয়াম আছে, তার জন্য আরেকটা ডেট লাগবে, নেক্সট স্যাটারডে বা যেদিনই হোক, আমি এক্সট্রা ডেকে নেবো, স্যাটারডের আগেও ডেকে নিতে পারি, কারণ স্যাটারডে করে জয়েন্টে ক্লাস ফেলা হয়েছে বিকেল 5টা থেকে, তো স্যাটারডেটা হবে না, অন্য একটা দিন আমি আগে থেকে তোমাদের সাথে কনসাল্ট করে ডেকে নেবো। এই কদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে তোমরা এটা প্রিপেয়ার হয়ে যাও। আর আমি কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, কোশ্চেনগুলো সলভ করো, এবং একটা টেস্টও নিয়ে নিচ্ছি। আগের দিনও টেস্ট পেপার পাঠিয়েছিলাম যারা টেস্ট দাওনি, এবং টেস্ট পেপারও পাঠাচ্ছি 2-3 দিনের মধ্যে, তো ওটা টেস্ট পেপার ওটা সাবমিট করে দিও, ঠিক আছে? আর নিজেদের ডাউট থাকলে পোস্ট করো। আজকে এখানেই ছেড়ে দিলাম।